11-12 হাজার টাকার একটা স্মার্টফোনের ডিজাইন এতটা সুন্দর করা সম্ভব সেটা এই ডিভাইসটাকে দেখলে আসলে বোঝা যায়। সামনে দেখুন পাঁচসোল কাটার যুক্ত একটা ডিসপ্লে রয়েছে এবং রিয়ার প্যানেলটার ক্যামেরা মডিউলটা বিশেষ করে এই জিনিসটাই স্মার্টফোনটাকে আরো বেশি সুন্দর করে তুলছে। হ্যাঁ, মানে জাস্ট সুন্দর চেহারা দেখে কেউ ফোন কিনবে না সেটা আমি জানি, কিন্তু আমি বলতে চাচ্ছি এটাই যে 10-11-12 হাজার টাকার ফোনগুলো তো খুব একটা দেখতে সুন্দর হয় না, সেখানে ওরা খুব সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন নিয়ে আসছে যেটা আসলে প্রশংসার দাবিদার। স্মার্টফোনটা আমাদের দেশি ব্র্যান্ড হেলিওর। দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ করে ওরা 6 এবং 8GB। 6GB ভ্যারিয়েন্টের দাম রেখেছে 11,999, পরবর্তী ভ্যারিয়েন্ট 12,999 টাকা, মানে 12,000-13,000 টাকা আমরা বলতে পারি ডিভাইসের দাম, কিন্তু দেখে তেমনটা মোটেই লাগে না, টু বি ভেরি অনেস্ট। এই ফোনটা কিন্তু অনেক বেশি বড় নয় এবং খুব বেশি ভারীও না, এক হাতে নিয়ে সহজে ব্যবহার করতে পারবেন। তাছাড়া এটার থিকনেসও খুব আহামরি লেভেলের না। রিয়ার প্যানেলটা প্লাস্টিক হওয়াতে এর উপরে খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে, গ্লোসি ফিনিশ, যে কারণে হাতের ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস খুব সহজেই এর উপরে পড়ে যাবে। আপনারা কেস ব্যবহার করলে বরং ভালো, আদারওয়াইজ দেখবেন যে স্ক্র্যাচও পড়ছে কিন্তু এতে। আর রিয়ার প্যানেলটাতে আপনারা একটা ফেদার টেক্সচার লক্ষ্য করবেন, এটা লাইট রিফ্লেকশনের কারণে আর কি মূলত ভিজিবল হয়। ক্যামেরা মডিউলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, মনে হয় যেন তিনটা প্রো লেভেলের ক্যামেরা আছে। 3টা ক্যামেরা আছে, যদিও বা মেইন কাজের একটাই। আর রাইট সাইডে হোম বাটনের সাথে ইমপ্লিমেন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটার পজিশনটা আমার কাছে একটু নিচ দিকে লাগে, আমার হাত অনুযায়ী মনে হচ্ছে যে বাটনটা একটু নিচের দিকে হয়ে গেছে, আর একটু উপরের দিকে থাকলে বোধহয় ভালো হতো আর কি। এটার সাথে ইউজ টু হয়ে গেলে সমস্যা হবে না, এবং যা দেখলাম এটা মোটামুটি একুরেট, ফাস্ট রেজাল্ট দেয়, কিন্তু অ্যানিমেশনের কারণে একটু ডিলে হয় আর কি। ডিসপ্লে সাইডটা সুন্দর রিয়ার প্যানেলের মতো। এখানে 6.67 ইঞ্চের যে প্যানেলটা রয়েছে এটা মূলত ইনসেলের একটি প্যানেল, যেখানে আমরা এইচডি প্লাস রেজলিউশন দেখছি। এখন 12-13 হাজার টাকায় তো আমরা এইচডি প্লাসের বেশি আসলে এখন পর্যন্ত বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল আশা করি না, সেই জায়গা থেকে কমপ্লেন নেই। আর এই ডিসপ্লেটাতে আমরা দেখছি 120 পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে। ডে টু ডে টাস্কে এটা একটু হেল্প করবে অবশ্যই, বা একটু বেটার ফিল দিবে। আপনি যখন কোনো ট্রানজাকশন করছেন, কোনো কাজবাজ করছেন, এক্সট্রা স্মুথনেস লক্ষ্য করবেন। এখন অনেকেই আবার এই কম দামে 120 হার্টজকে চিন্তা করেন নিশ্চয়ই ফ্ল্যাগশিপ লেভেলের মতো ওরকম ফিল দেবেন না, সেরকম লেভেলের ফিল ডেফিনেটলি দেয় না, বাট অবশ্যই আপনি 60 হার্টজের তুলনায় বেটার স্মুথনেস লক্ষ্য করবেন। পাঁচসোল কাটার থাকাতে যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন তাদের কাছে ব্যাপারটা খুবই ভালো লাগার কথা, কারণ ওয়াটার ড্রপ নোজ দেখতে খুব একটা সুবিধাজনক লাগে না আর কি মিডিয়া কনজাম্পশন করতে গেলে। তো ভিডিও দেখতে ভালো লাগবে। আর এই ডিসপ্লেটা ইনসেল বাইপিএসের প্যানেল হলেও এটার কালার রিপ্রেজেন্টেশন কিন্তু খুবই ভালো, মানে বেশ পপটাপ টাইপের একটা কালার দেয়, ভাইব্রেন্ট কালার দেয় না, একেবারে একুরেট না, তবে ভাইব্রেন্ট একটা কালার দেয়, যে কারণে যে কোনো কিছুই দেখতে আর কি এখানে বেশ প্রাণবন্ত লাগে। লোয়ার চিনটা একটু মোটা লাগছে না, এইটা একটু মোটা, আর একটু ন্যারো করা গেলে অলমোস্ট সিমেট্রিক্যালি হয়ে যেত তখন আর কি। ডিসপ্লের প্রোটেকশনের ব্যাপারটা আমরা আসলে জানতে পারিনি, হয়তোবা তেমন কোনো প্রোটেকশন নেই, আপনারা কোনো একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করলে বরং ভালো। ডিসপ্লের প্রোটেকশনের বাইরে এই প্রাইস পয়েন্টে বলার মতো তেমন কিছু আমি দেখছি না। পাঁচসোল কাটাটা আছে সেটা বরং একটু এগিয়ে রাখবে আর কি। স্মার্টফোনটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 15-এ, আর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও Z81। দুইটা ভ্যারিয়েন্টে বাংলাদেশে এসেছে বলছিলাম, 6/128 এবং 8/128GB। আমাদেরটা 6/128GB ভ্যারিয়েন্ট। 512GB পর্যন্ত আপনি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটার সাথে, যদি এক্সটার্নাল কেউ ব্যবহার করতে চান আর কি। মিডিয়াটেক হেলিও Z81 এন্ট্রি লেভেলের একটা চিপ, তবে এই প্রাইস পয়েন্টের জন্য ভালোই বলা যেতে পারে, কারণ এই প্রাইস পয়েন্টে আমরা ইউনি এসওসি দেখি মোস্টলি, টাইগারের ওরকম আশেপাশের গুলোই দেখা যায়, তবে সেই জায়গায় ওরা যেটা দিয়েছে আমি বলবো বরং ওগুলোর থেকে কিছুটা লং রানে বেটার আউটপুট দেবে। এখন অপটিমাইজেশনের একটা বিষয় থাকে, হ্যাঁ এই ফোনটা ইনিশিয়ালি আমাদের কাছে মনে হয়েছে অপটিমাইজেশন ভালো। ইনিশিয়ালি বললাম এই কারণেই, কারণ স্মার্টফোনগুলো মানে কম দামি ফোনগুলো বিশেষ করে যখন একেবারে নতুন থাকে প্রথম 1-1.5 মাস পর্যন্ত বেশ ভালোই আউটপুট দেয়, বা 2 মাস পর্যন্ত, এরপরে আস্তে ধীরে স্লো করে। তো এই ফোন তো আমাদের কাছে আসলে অতটা দিন নেই, 15 দিনের মতো আছে, সেই জায়গা থেকে খুব ভালো রেজাল্টই দিচ্ছে। আমরা টেস্টিং পারপাস যে ধরনের অ্যাপগুলো ব্যবহার করি সেগুলো আমরা ইনস্টল করে এতে প্রেশার দিয়ে দেখেছি, তাতে করে ও ডিলে দিচ্ছে না বা স্লো কাজ করছে না। এই প্রাইস পয়েন্টের বা 15,000 টাকার আশেপাশের যে স্মার্টফোনগুলোর যে রেজাল্টটা দেখেন, অ্যাপ ওপেন ক্লোজ টাইম যতটুকু নিতে দেখেন, মাল্টিটাস্কিংয়ে যেমন আপলোড দেখেন, সেরকম টাইপের একটা রেজাল্ট দিতে পারছে সে এখন পর্যন্ত ঠিকভাবেই। যাদের মাল্টিটাস্কিং একটু বেশি কাজবাজ করার প্রয়োজন পড়বে তারা অবশ্যই 8GB র্যামটায় যেতে পারেন 1000 টাকা বাড়িয়ে, বরং সেটা আপনার জন্য আরেকটু ভালো হবে আর কি। এখানে আমরা 4-5টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে দেখছিলাম, সেগুলো ধরে রাখতে পারছে, তবে ভারী অ্যাপ্লিকেশন বা হেভি ইন্টারনেট ব্যবহার করে গেম টেম এই জাতীয় অ্যাপগুলো অনেক সময় ক্র্যাশ করছে ব্যাকগ্রাউন্ড থেকে। গেমিং এর প্রসঙ্গে আসলে না, এটা দিয়ে তো আপনি ওরকম ভারী কোনো গেম খেলতে পারবেন না। আমরা ফ্রি ফায়ার ট্রাই করে দেখেছি, লোয়ার সিরিজে খেললে লেভেল রেজাল্ট দেয়, কিন্তু রিকমেন্ডেড না। বরং আপনি এটাতে যদি টেম্পল রান বা 2D টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো খেলতে চান সময় কাটানোর জন্য, তখন ঠিক আছে। ইভেন এটাতে কিন্তু জাইরোস্কোপ সেন্সর নেই, এটা একটা কমতির কারণ এই ডিভাইসের জন্য অবশ্যই, এবং এটা অবশ্যই একটা কনসার্নের মধ্যে থাকে। জাইরোস্কোপ সেন্সরটা দিলে অনেকেরই প্রয়োজন পড়ে, বিশেষ করে ধরুন এই যে টেম্পল রান আমি খেলবো, আমি চাইলে কিন্তু এভাবে মুভ করাতে পারছি না, কারণ সেটা কাজ করছে না।
সো ওটা থাকা উচিত ছিল। এর বাইরে কিছু আমরা ব্লোটওয়্যার দেখছি এখানে, প্রয়োজন হলে তো রাখবেন, না হলে আনস্টল করে নিলে বরং আর একটু ক্লিন ভাইব পাওয়া যাবে, বরং আপনার স্মার্টফোনের উপরে মানে র্যামের উপরে একটু প্রেশার কম দিবে আর কি। ক্যামেরা হিসেবে স্মার্টফোনটির বাইরে তিনটা শুটারই আছে, আসলেই আছে। 50 মেগাপিক্সেলের মেইন, এর পাশাপাশি 0.88 করে দুইটা শুটার আছে। আমি জানি না ওই দুইটা আসলে কোন কাজের কোন কারণে প্রয়োজন আছে, যাই হোক ডিজাইনটা অ্যাটলিস্ট ওই কারণে ভালো লাগছে আর কি। সামনের দিকটাতে রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। তো ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আবার হেলিও অনেক বড় কিছু দিয়ে দিচ্ছে। তো এর যে ক্যামেরা অ্যাপটা, এইটা একটু স্লো মনে হলো আমার কাছে, মানে একটু টাইম নেয় এইখানে, একটু আপনারা ল্যাগি বা একটু টাইম নিতে দেখবেন। বাট হ্যাঁ, ছবিগুলো একটু কন্ট্রাস্টি, বেশ কালারফুল, ভাইব্রেন্ট টাইপের। যদি এর সেন্সরকে খুব ভালো পরিমাণে আলো দিতে পারেন তাহলে আপনি ইউজেবল আউটপুট বের করতে পারবেন, কিন্তু লো লাইট এরিয়াতে, এমনকি একটু ডার্কিশ শ্যাডো এরিয়াতে, সে জায়গাতেও খুব একটা ভালো ছবি দিতে পারে না আর কি। সুতরাং আপনারা ট্রাই করবেন একটু প্রপার লাইটিং কন্ডিশনে নেওয়ার জন্য। আর এই প্রাইস পয়েন্টের ফোনগুলো ডাইনামিক রেঞ্জ ততটা ওয়াইড আমরা দেখি না, এই স্মার্টফোনটাও তার ব্যতিক্রম কিন্তু একেবারেই নয়। লো লাইটের দিকে বেশ ভালো রকমের গ্রেন নয়েজ ক্যাপচার করে, সেই সাথে সফটও করে ফেলে। নাইট মোড নামক একটা বিষয় আছে এখানে, ওইটা ইউজ করলে তুলনামূলকভাবে বেটার পাবেন, কিন্তু আপনাকে খুব ভালো করে স্টেডি হাতে ধরে রাখতে হবে সেই ক্ষেত্রে। আর পোর্ট্রেট মোডও আছে, একটা ফোকাল লেন্থে আপনারা ছবি তুলতে পারবেন। পোর্ট্রেট মোডে এইচ ডিরেকশনে ক্রিটিক্যাল জায়গাগুলো মিসম্যাচ করছে, সেই সাথে কালারও কিছুটা শিফট করে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস, লাইটিং সিনারিও ঠিকঠাক থাকলে রাখবেন। ব্যাকগ্রাউন্ডে খুব বেশি লাইট টাইট না আসলে সমস্যা নেই, বাট হেভি লাইট চলে আসলে তখন গিয়ে কিন্তু কিছুটা বার্ন আউট করে ফেলে, যে বিষয়টা হয়তো ভালো লাগবে না একেবারেই। কিন্তু ভালো যেটা লাগবে তা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই প্রাইস পয়েন্টের আমার মনে হয় ম্যাক্সিমাম স্মার্টফোন থেকেই এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা এগিয়ে থাকবে। হ্যাঁ, কালারের কিছুটা পরিবর্তন আছে এখানে, একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে, তবে সেলফি লাভারদের আমার মনে হয় না, বা যারা একটু রেডি টাইপের ছবি পছন্দ করেন তাদের কাছে খারাপ লাগার কথা। আমার যতটুকু মনে পড়ে লাস্ট 6 মাসের মধ্যে যতগুলো আমরা এরকম প্রাইস পয়েন্টের ডিভাইস দেখেছি, তাদের ম্যাক্সিমাম থেকেই ওর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এগিয়ে থাকবে। তবে এই যে মেগাপিক্সেলের দিক থেকে নামে যত বড় 32 মেগাপিক্সেল, মানে ব্যাপারটা এরকম না যে একদম ওই লেভেলের প্রো লেভেলের আউটপুট পাবেন, বাট তুলনামূলকভাবে ভালো রেজাল্ট দেয়। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ, এগুলোর ভিডিও খুব একটা যাত্রী হয় না। এই স্মার্টফোনটাও ভিডিওর জন্য খুব একটা ভালো কিছু হচ্ছে না। ব্যাটারি 5000 mAh অ্যান্ড 18 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়, 2 ঘন্টার মতো লাগে এটাতে চার্জ করতে আর কি, ফুল চার্জ করতে। ব্যাকআপ আবার ভালোই, একদিন খুব সহজে চালাতে পারবেন। HD+ রেজোলিউশনের ডিসপ্লে আছে, তো ওটা খুব বেশি হামড়ে লেভেলের ব্যাটারি বার্ন করে না। ডিসপ্লেতে একটা ব্যাপার আমি মিস করে গেছি, ব্রাইটনেসের বিষয়টা। এটা ইনডোরের জন্য একদম ঠিকঠাক, ডিরেক্ট সানলাইটেও সমস্যা হয় না চালাতে, কিন্তু ডিরেক্ট সানলাইটে গিয়ে যখন ছবি তুলতে যাবেন তখন আপনার কাছে মনে হবে আরেকটু ব্রাইটনেস থাকলে ভালো হতো, ওইখানে একটু স্ট্রাগল করে আর কি। যাই হোক, ব্যাটারিতে ছিলাম, ব্যাটারি ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট থাকবেন, একদিন খুব সহজে এটা চালানো যাচ্ছে। নর্মাল ইউজার হলে একদিন প্লাস আপনি ইউজ করতে পারবেন আর কি। স্পিকার মোনো, স্টেরিও থাকলে আমরা খুশি হইতাম, মোনো স্পিকার, তবে স্পিকারটা কোনো ধরনের ডিস্টরশন দেয় না আর কি। ইয়ারপিসের সাউন্ড ঠিক আছে, নেটওয়ার্ক রেজিস্ট্রেশন কোনো প্রবলেম আমরা পাইনি এই ডিভাইসটাতে। হেলিও 45 খুবই গুড লুকিং একটা ডিভাইস। ডিসপ্লে সাইডেও আমরা আসলে কমপ্লেন করার মতো সুযোগ কম দেখছি। পারফরমেন্স ওয়াইজও বেশ স্টেবল একটা জায়গায় আছে এই বাজেটের ফোন অনুযায়ী। ক্যামেরাতে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল ডেফিনেটলি, জাইরোস্কোপ সেন্সর নেই, এটা একটা মাইনাস পয়েন্ট অবশ্যই এর জন্য। স্পিকারটা স্টেরিও হলে একদম সোনায় সোহাগা হয়ে যেত, এই হচ্ছে বিষয়। এখন বাকি একটা বিষয় থাকে, লং রানে এই ডিভাইসটা কেমন রেজাল্ট দিবে। কম দামি ফোনের এটা একটা সমস্যা, তো আপনাদের উদ্দেশ্যে আবারও বলবো, অ্যাপ যেগুলো প্রয়োজন সেগুলোই রাখুন, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো না রাখুন, এবং স্টোরেজ মানে ইন্টারনাল স্টোরেজ যত বেশি ফাঁকা রাখতে পারবেন ততই বেটার। তাও ভালো যে এটার দুইটা ভ্যারিয়েন্টেই আমরা 128GB দেখছি, এটা একদিকে ভালো দিক। যাদের এরকম প্রাইস পয়েন্টে ডিভাইস কেনার চিন্তা ভাবনা আছে, এই ফোনটা অবশ্যই একবার দেখতে পারেন বোধ হয়। আর আমি আশা করবো হেলিও আপডেটের ব্যাপারগুলো বজায় রাখবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।